গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা গল্প ৮০ দিনে বিশ্বভ্রমণ। আজ রয়েছে পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। সভার কোলাহল ক্রমেই বেড়ে উঠছে, কিন্তু হঠাৎ যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে তা কেউ ভাবতে পারেননি। দেখতে দেখতে শুরু হয়ে গেল ঘুষোঘুষি, লাঠালাঠি, রিভলভারে গুলি ছোটার শব্দ এলো কানে। ক্রমেই দাঙ্গার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। এমন সময় এক দীর্ঘদেহী ইয়াঙ্কি ফগের মাথা তাক করে একটা লাঠি তুলল। ঠিক সময় ফিক্স যদি নিজের মাথায় সে আঘাত গ্রহণ না করত, তাহলে হয়তো ফিলিয়াস ফগ গুরুতরভাবে আহত হতেন। লাঠির আঘাতে মাথার টুপি চুরমার হয়ে গেল ফিক্সের। রাগে ফেটে পড়লেন ফগ, চিৎকার করে বললেন, ইয়াঙ্কিটা কি কিরকম শয়তান! নিজের লাল দাড়িতে হাত বুলাতে বুলাতে আমেরিকানটি বলল, ওরে বেটা ইংরেজ, মনে রাখিস আবার আমাদের দেখা হবে। ওসবে আমি ভয় পাই না, যখন খুশি তোমার সাথে দেখা করতে রাজি আমি। নামটা কি হে তোমার? ফিলিয়াস ফগ। তোমার? কর্নেল স্ট্যাম্প প্রক্টর। উন্মত্ত জনারণ্যের ধাক্কাধাক্কিতে তখনকার মতো কর্নেলের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল ফগের। রানী আওদাকে নিয়ে কিভাবে যে ফগ আর ফিক্স প্রাণ বাঁচিয়ে হোটেলে ফিরে এলেন তা তারা নিজেরাই জানেন না। হোটেলে ফিরে সকলকে নতুন পোশাক কিনতে হলো। পাসুপার্তো আগেই হোটেলে ফিরেছে। 12টা রিভলভার আর প্রচুর কার্তুজ নিয়ে এসেছে সে। মিস্টার ফগের সাথে ফিক্সকে দেখেই তার ভ্রু কুঁচকে উঠল, কিন্তু যখন শুনল যে তার জন্য মিস্টার ফগ মারাত্মকভাবে আহত হওয়া থেকে রক্ষা পেয়েছেন, তখন তার মনোভাব খানিকটা নরম হলো। বুঝতে পারল ফিক্স তার কথা অনুযায়ী কাজ করছে। সন্ধ্যায় সবাই স্টেশনে গিয়ে ট্রেনে উঠল। ওঠার সময় ফগ বললেন, সেই ইয়াঙ্কিটার সাথে কিন্তু আর দেখা হলো না। একজন ইংরেজকে অপমান করেছে সে, সুতরাং এর প্রতিশোধ নিতে তার খোঁজে আবার আমাকে আসতে হবে এদেশে। ফগের কথায় মনে মনে হাসল ফিক্স। ভাবল, ইংল্যান্ডে একবার চলোই না আগে, তারপর দেখব কিভাবে তুমি সেখান থেকে বেরো। আমি তোমার সাথে আছি, সে তো তোমাকে ভালো জেলেই ভরে বলবো। স্টেশনে এক লোককে ফগ প্রশ্ন করলেন, অত গোলমাল হলো কিসের? সভা হচ্ছিল। সেনাপতি মনোনীত হচ্ছিলেন বুঝি? জোর গলায় হেসে উঠল লোকটা। আরে না, সেনাপতি নির্বাচনে কি ওইটুকু সভা হয়? আজকের সভায় সাধারণ একজন বিচারক মনোনীত হচ্ছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ায় আর কোনো কথা হলো না। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো 3786 মাইল লম্বা রেল লাইন। আগে এই দীর্ঘ পথ পেরোতে সময় লাগত কম করেও মাস 6, কিন্তু এখন লাগে 1 সপ্তাহের মতো। ওদের ট্রেনে ড্রয়িং রুম, স্মোকিং রুম, খাবার ঘর সবই আছে। চলন্ত ট্রেনে এক কামরা থেকে আরেক কামরায় যাওয়া যায়, কোনো জিনিসের অভাব নেই। ছোটোখাটো একটা প্রেসও আছে, তাতে ছাপা হয়ে একটা খবরের কাগজ বেরোয়। সিটগুলো এমন সুন্দর কৌশলে তৈরি করা হয়েছে যে স্প্রিং টিপলেই তার পেছনের অংশ খুলে যায়। বেরিয়ে পড়ে চমৎকার বিছানা, নরম আর ধবধবে ফর্সা। গাড়িতে যতগুলো বিছানা তার চেয়ে বেশি যাত্রী থাকার নিয়ম নেই। কয়েকটা দিন কেটে গেল নির্বিঘ্নে। ডিসেম্বরের 7 তারিখ ভোরবেলা ট্রেন এসে থামল গ্রিন রিভার স্টেশনে। প্রচুর বরফ পড়েছিল গত রাতে। সকালবেলাও জের কাটেনি তার। প্রচণ্ড ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে পাসুপার্তো, আর ভাবছে, এই সময় দেশ ভ্রমণ করতে বেরোয় লোকে, বরফ একটু বেশি পড়লেই তো ট্রেন আটকা পড়ত। অনেকেই নামল ট্রেন থেকে। রানী আওদা এক ভদ্রলোককে দেখা মাত্র আটকে উঠলেন ভয় পেয়ে। তিনি আর কেউ নন, কর্নেল প্রক্টর। এই ভদ্রলোকই আবার দেখা হবে বলে হুমকি দিয়েছিল ফিলিয়াস ফগকে। ফগ তখন ঘুমাচ্ছেন। কর্নেলকে দেখে রানী আওদার মন এত চঞ্চল হয়ে উঠল যে তিনি ফিক্স আর পাসুপার্তোকে তার উপস্থিতির কথা না বলে পারলেন না। কোনো ভয় নেই, বলল ফিক্স। কর্নেলকে আগে আমার সাথে বোঝাপড়া করতে হবে, সে তো আমাকে বেশি অপমান করেছে। দাঁতে দাঁত চেপে পাসুপার্তো বলল, ওরকম কর্নেলকে গ্রাহ্যই করি না আমি। কম বেশি হিসাব নিকাশ আমার সাথেও তার আছে। কিন্তু এসব কথায় স্বস্তি পেলেন না রানী আওদা। বললেন, মিস্টার ফিক্স, আপনি কি বুঝতে পারছেন না যে মিস্টার ফগ নিজের ঝগড়া আর কাউকে ঘায়ে নিতে দেবেন না? তিনি বলেছেন অপমানের প্রতিশোধ নেবার জন্য আবার তিনি আমেরিকায় আসবেন। আমি বলি কি, যাতে তার সাথে কর্নেলের এক্ষুনি দেখা না হয় সে ব্যবস্থা করুন। ঠিক বলেছেন তো, দেখা হলেই সব পণ্ড হবে। মিস্টার ফগ জিততে পারুন বা না পারুন, এই ঝামেলা যদি দেরি হয়ে যায়
ইশারায় তাকে থামিয়ে দিয়ে পাসুপার্তু বলল, তার দেরি হলে রিফর্ম ক্লাব অনায়াসে জিতে যাবে আর কি। নিউ ইয়র্কে নামতে এখনও আমাদের 4 দিন বাকি। মিস্টার ফগ যদি এই 4 দিন গাড়ি ছেড়ে না নামেন তাহলেই হয়। যে করে হোক দেখা যেতে না হয় দুজনের তার ব্যবস্থা করতে হবে। এমন সময় ফগের ঘুম ভেঙে গেল। অমনি বোবা হয়ে গেল সবাই। শুধু নিচু গলায় ফিক্স পাসুপার্তুকে বলল, মিস্টার ফগকে জীবন্ত বিলেতে নিয়ে যেতে হবে আমার, এবং সেই জন্য যা কিছু করার সবই আমি করব। ফগকে গাড়ি থেকে নামতে না দেবার জন্যই ফিক্স তাকে বলল, একটু হুইস্ট খেলে সময়টা কাটত। সঙ্গী আর তাস পাওয়া গেলে সত্যি মন্দ হতো না, বললেন ফগ। তাস ট্রেনেই কিনতে পাওয়া যাবে। আর সঙ্গী মিসেস আওদা যদি খেলেন। রানী আওদা বললেন, অল্প স্বল্প জানি খেলতে। আমিও কম বেশি জানি, বলল পাসুপার্তু। বেশ তো, খুশি হয়ে উঠলেন ফগ। তখনই তাস কিনে আনলো পাসুপার্তু। নির্বিবাদে ছুটে চলল ট্রেন। খেলায় ফগ এত মগ্ন হয়ে পড়লেন যে পথে হঠাৎ ট্রেন থেমে যেতেও সেদিকে তার খেয়াল গেল না। খবর নেবার জন্য গাড়ি থেকে নামল পাসুপার্তু। সে দেখল ট্রেনের গার্ডকে ঘিরে ধরে লোকজন নানান প্রশ্ন করছে। তাদের মধ্যে কর্নেল প্রক্টরও রয়েছে। মেডিসিন বোর স্টেশনের মাস্টার লোক মারফত খবর দিয়েছেন সামনের একটা সেতু নিরাপদ নয়, ট্রেন তার উপর দিয়ে চলতে পারবে না। গার্ডের বক্তব্য হলো এ খবরটা পেয়ে ট্রেন থামিয়েছে সে। জায়গাটা থেকে সেতু মাইলখানিক দূরে। সেতুর তলা দিয়ে একটা পাহাড়ি তলি তুমুল বেগে ছুটে যাচ্ছে। খবরে জানা গেছে সেতুটার বিম ভেঙে গেছে বেশ কয়েকটা। সব শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পাসুপার্তুর। ফগকে যে দুঃসংবাদটা দেবে সেই সাহস তার হলো না। বাহ, ভারী মুশকিল তো দেখছি, বলল কর্নেল প্রক্টর। আমরা কি এখন তাহলে এই বরফের মাঝখানে অনির্দিষ্টকালের জন্য দাঁড়িয়ে থাকব? জবাবে গার্ড বলল, আরেকটা ট্রেনের জন্য আমি ওমাহা স্টেশনে তার পাঠিয়েছি, তবে 6 ঘন্টার আগে সেটা মেডিসিন বো স্টেশনে আসতে পারবে না। এদিকে 1 মাইল পথও 6 ঘন্টার আগে হেঁটে যাওয়া যাবে না। নদীটা তো এক বেরোতেই হবে, নৌকোয় পার হওয়া এখন সম্ভব নয়। বৃষ্টি হচ্ছে পাহাড়ে, নদী ফুঁসে উঠেছে। নৌকোর সাধ্য কি সেতুর কাছে পার হয়? পার হবার যে ঘাটটা আছে সেটা 10 মাইল দূরে। একটা উপায় অবশ্য আছে, একবার চেষ্টা করে দেখলেই হয়। আমি সাঁকো পেরোবার কথাই বলতে চাইছি, বলল ড্রাইভার। ট্রেন সাঁকো পেরোবে? হ্যাঁ, সে কথাই বলতে চাইছি। তুমি পাগল নাকি? কি শুনলে তাহলে এতক্ষণ? সাঁকো তো ভেঙে গেছে, বলল গার্ড। তাতে কি, ভেঙে পড়ে তো আর যায়নি, গোটা কয়েক থাম ভেঙেছে মাত্র। খুব স্পিডে যদি চালিয়ে দেই চোখের পলকে ট্রেন নিয়ে সাঁকো পেরো যেতে পারবো। পাসুপার্তুর আত্মা খাঁচা ছাড়া হবার জোগাড়। কিন্তু ড্রাইভারের কথাটা অনেকেরই ভালো লাগলো। কর্নেল বলল, তা সম্ভব। এক ড্রাইভারকে আমি জানি, সে একবার বিনা সাঁকোতেই একটা ছোট নদী পার করিয়ে নিয়ে গেছিল ট্রেনটাকে। গোটা ট্রেনখানার লাইন থেকে যেন লাফ দিয়ে পেরিয়ে গেল নদীটা। আর আমাদের ট্রেন তো সাঁকোর উপর দিয়ে যাবে। একজন লোক বলল, 50% সম্ভাবনা আমরা নিরাপদে পার হতে পারবো। কর্নেল বলল, আন্দাজ করার ব্যাপারে তোমার তেমন পেকে উঠুনি। সম্ভাবনা আসলে 50 বা 60 নয়, 80-90। এসব কথা শুনে পাসুপার্তু একেবারে স্তম্ভিত হয়ে গেল। ইয়াঙ্কিরা বলে কি? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলল। সে বলল, আমি বলছিলাম কি, এই বিপজ্জনক পার হবার 80% সম্ভাবনা রয়েছে যেখানে সেখানে বিপদ কোথায় দেখছো তুমি? জানতে চাইল এক লোক। ড্রাইভার নিজেই তো বলছে সে পারবে। তা পারতে পারে, কিন্তু আমি যা বলতে চাই সেটাই বোধহয় ঠিক। ঠিক আবার কি? রেগে মেগে বলল কর্নেল। আমরা ফুল স্পিডে চালিয়ে যাব, তাকে তুমি বুঝতে পারছো না? বিদ্রুপে ফেটে পড়ল সে। ওহ, বুঝেছি, তুমি ছোকরা আসলে ভয় পেয়েছ। ভয় কাকে বলে পাসুপার্তু তা জানে না। উঠুন, সবাই গাড়িতে উঠুন, এক্ষুনি গাড়ি ছাড়বে, বলল গার্ড। তা না হয় উঠছি, বলল পাসুপার্তু, কিন্তু যাত্রীরা হেঁটে সাঁকো পেরোবার পর গাড়িকে সাঁকোর উপর তুললে ভালো হতো। কিন্তু কেউ কান দিল না তার কথায়। গাড়িতে উঠল সবাই। এক মনে হুইস্ট খেলছেন তখন ফিলিয়াস ফগ। সিটি বাজিয়ে ট্রেনটাকে 1 মাইল পিছিয়ে নিয়ে গেল ড্রাইভার। সেখান থেকে প্রচণ্ড বেগে এগুলো সামনের দিকে।
গতিবেগ দাঁড়ালো কম করেও 1 ঘন্টায় 100 মাইল। ট্রেনের চাকা যেন লাইন স্পর্শ না করে উড়ে চলছে। চমকে ওঠা বিদ্যুৎ যেভাবে এক পলকে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়, ট্রেনটাও তেমনি 1 নিমিষের মধ্যে পেরিয়ে গেল সাঁকোটা। সবাই পিছন দিকে তাকিয়ে দেখল টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে সাঁকোটা নদীতে। 3 রাত আর 3 দিন কেটে গেছে ট্রেনে। ইতিমধ্যে 1382 মাইল পেরিয়েছে গাড়ি। ইভান্স পাস স্টেশন ছাড়িয়ে সন্ধ্যার পর ট্রেন ক্রমশ নিচের দিকে ছুটে চলল। সকালে হুইস্ট খেলতে বসলে মিসলান ফগ। হুইস্ট খেলায় ফিক্সও একজন ওস্তাদ। খেলা জমে উঠল। ফগের পালা সেবার। তিনি চিরদিন খেলতে যাবেন। এমন সময় পিছন থেকে কে যেন বলল, আমি হলে চিরতন নয়, হরতন খেলতাম। চমকে উঠে ফগ তাকালেন, দেখলেন কর্নেল প্রক্টর দাঁড়িয়ে আছে। কর্নেল বলল, আরে আপনি দেখছি আমার সে পুরনো ইংরেজ বন্ধু। তাই তো বলি, ইংরেজ ছাড়া এমন গাধার মতো চিরতন খেলে কে? দেখুন না, আমি চিরতনই খেলছি। কথাটা বলে তাস দিলেন ফগ। তাসটা ছো মেরে তুলে নিতে চেষ্টা করে কর্নেল বলল, আমি হরতন খেলতে চাই। আপনি দেখছি হুইস্ট খেলা সম্পর্কে কিছুই জানেন না। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ফিলিয়াস ফগ। কারো চেয়ে খারাপ খেলি না আমি। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কর্নেল বলল, বটে, বেশ, 1 হাত তাহলে হয়ে যাক। কাণ্ড দেখে রানী আওদার মুখ রক্তশূন্য হয়ে উঠল। ফগের হাত ধরে তাকে ট্রেনে বসালেন তিনি। রাগে ফুঁসে উঠল পাসোপার্তু। মনে হলো সে বুঝি ঝাঁপিয়ে পড়বে কর্নেলের উপরে। কিন্তু ফগকে লক্ষ্য করে বলল, মিস্টার ফগ, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এই লোকটার সাথে আমাকে আগে বোঝাপড়া করতে হবে। ফগ শান্তভাবে বললেন, না, বোঝাপড়াটা আমার সাথে হবে আগে। আমি হুইস্ট খেলতে জানি না এ কথা বলে কর্নেল আমাকে মারাত্মক অপমান করেছেন। তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত? তীব্র কণ্ঠে কর্নেল বলল, যেখানে খুশি যখন ইচ্ছা যেভাবে চান আপনার সাথে আমি মোকাবেলা করতে রাজি আছি। ট্রেনে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। কারো কথায় কান না দিয়ে তক্ষুনি গাড়ি ট্রেন থেকে নামলেন ফগ। কর্নেলও অনুসরণ করল তাকে। প্ল্যাটফর্মে নেমে ফগ নরম গলায় বললেন, দেখুন কর্নেল, আমি যথাসম্ভব তাড়াতাড়ি ইউরোপে ফিরে যেতে চাই। দেরি হয়ে গেলে অনেক লোকসান হবে আমার। তাতে আমার কি? ফগ বললেন, প্রথমবার আপনার সাথে ঝগড়া হবার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম ইংল্যান্ডে আমার কাজ শেষ হলেই আবার আমি আমেরিকায় আপনার খোঁজে ফিরে আসব। বটে, আজ থেকে 6 মাস পর আপনার সাথে দেখা হবে কি? পাগল না মাথা খারাপ? আমার এক কথা, হয় এখন, নয়তো কখনোই নয়। বেশ, তাই। আপনি কি নিউ ইয়র্ক যাচ্ছেন? তা জেনে আপনার কি দরকার? পরের স্টেশন প্লামফ্রিকে ট্রেন 10 মিনিটের জন্য থামবে। গোটা কত গুলি চালাবার জন্য প্রচুর সময় মিলবে ওখানে। বেশ, প্লামফ্রিকে নামবো আমি। সগর্বে কর্নেল বললেন, নামবেন বটে, কিন্তু সেখান থেকে গাড়িতে উঠতে হবে না। গাড়িতে উঠতে উঠতে শান্তভাবে ফগ বললেন, কি হবে কে জানে। ছেড়ে দিল গাড়ি। রানী আউদাকে অভয় দিয়ে ফগ বললেন, মুখে বেশি তোরপাড় যারা, তাদেরকে ভয় পাবার কিছুই নেই। মিস্টার ফিক্স, এই ডুয়েলে আপনি নিশ্চয়ই আমাকে সেকেন্ড করবেন। রাজি হলো ফিক্স। পর মুহূর্তে সব ভুলে গিয়ে হুইস্ট খেলায় মগ্ন হয়ে পড়লেন ফগ। 11টার দিকে ট্রেনের বাঁশি শুনে বোঝা গেল প্লামফ্রিক স্টেশনে এসে গেছে। উঠে দাঁড়ালেন ফগ। পাসোপার্তু আর ফিক্সও তার সাথে সাথে রিভলভার নিয়ে উঠল। রানী আউদা মরার মতো ফ্যাকাশে মুখে বসে রইলেন শুধু। পাশের কামরার পা দানিতে কর্নেল প্রক্টরকে দেখা গেল। তার সেকেন্ড হয়েছে একজন ইয়াঙ্কি। ট্রেন থেকে সবাই নামতে যেতেই গার্ড বাধা দিল। নামবেন না কেউ, 20 মিনিট পিছিয়ে পড়েছে গাড়ি, তাই ট্রেন এখানে থামবে না। কর্নেলকে দেখিয়ে ফগ বললেন, আমি এর সাথে ডুয়েল লড়ব ঠিক করেছি। দুঃখিত, কিন্তু কিছু করার নেই। ওই যে গাড়ি ছাড়া ঘন্টা পড়ল, গাড়ি ছুটতে শুরু করলো আবার তখনই। আমাকে ক্ষমা করুন। তা আপনারা যদি ডুয়েল লড়তেই চান, চলন্ত ট্রেনেই তো লড়তে পারেন। ওর বোধ হয় তাতে অসুবিধে হবে, ফগকে ব্যঙ্গ করে বলল কর্নেল। আমার কোনো অসুবিধা হবে না, ফগ বললেন। আপনার সুবিধে হলেই হলো। ওদেরকে সাথে নিয়ে ট্রেনের শেষ কামরায় গেল গার্ড। যাত্রীদেরকে বলল,
এই দুই ভদ্রলোক ডুয়েল লড়বেন, এদেরকে যদি জায়গা করে দিতে পারেন খুব ভালো হয়। যাত্রীরা সবাই পাশের কামরায় চলে গেল। 50 ফুট লম্বা কামরাটা, বন্দুক ডুয়েলের জন্য অসুবিধা হবার কথা নয়। রিভলভার হাতে নিয়ে কর্নেল আর ফগ কামরার ভেতরে ঢুকলেন। বন্ধ করে দেওয়া হলো কামরার দরজা। বাকি সবাই অন্যত্র অপেক্ষা করতে লাগলো। ঠিক হলো ইঞ্জিনের সিটি শুনলেই লড়াই শুরু হবে এবং ঝাড়া 2 মিনিট চলবে তা। ব্যাপার স্যাপার দেখে ফিক্স আর পাসুপার্তু হতভম্ব হয়ে গেছে। সবাই অপেক্ষা করছে অধীরভাবে কখন বাজবে ট্রেনের সিটি। এমন সময় ভীষণ গণ্ডগোল শুরু হলো। ট্রেনের নানান জায়গা থেকে একসাথে গর্জে উঠল অনেকগুলো বন্দুক। ভয়ে চেঁচিয়ে উঠল যাত্রীরা। আর্তচিৎকারে চারদিক কেঁপে উঠল। কর্নেল আর ফগ রিভলভার হাতে গোলযোগের উৎস লক্ষ্য করে ছুটলেন। একদল সিউ ডাকাত চলন্ত ট্রেনে আক্রমণ করে বসেছে। তাদের একজন ইঞ্জিনের উপরে উঠে ড্রাইভার আর ফায়ারম্যানকে আহত করল। ইচ্ছা ছিল ট্রেন অচল করে দেওয়া, কিন্তু ইঞ্জিন কিভাবে সামলাতে হয় তা জানা নেই বলেই অজান্তেই খুলে ফেলল কাম্পনলের মুখটা। চোখের পলকে উল্কার মতো ছুটতে শুরু করলো গাড়ি। ওদিকে যাত্রীদের সাথে তুমুল লড়াই বেঁধে গেছে ডাকাতদের। রিভলভার আর বন্দুকের কান ফাটানো আওয়াজে কেঁপে উঠতে লাগলো চারদিক। উল্কার বেগে ছুটছে ট্রেন। রিভলভার ছুটতে ছুটতে ফগকে গার্ড বলল, ট্রেন যদি থামাতে না পারেন একজন লোকও বাঁচবে না। ফোর্ট কিয়ার্নি স্টেশন বড়জোর আর 5-6 মাইল দূরে। গাড়ি স্টেশন পেরিয়ে চলে গেলে ডাকাতদের হাতে আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকবে না। উফ, একটা গুলি এসে বুক ভেদ করল গার্ডের। ছিটকে পড়ল সে। গলগল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো তার মুখ দিয়ে। ট্রেন থামাবার জন্য এগিয়ে গেলেন ফগ। পাশে ছিল পাসুপার্তু। যাবেন না, চেঁচিয়ে নিষেধ করল সে। এ কাজের জন্য আমিই উপযুক্ত। ফগ তাকে নিষেধ করার আগে সে জানালার টোপকে কামরার বাইরে বেরিয়ে গেল। তারপর সাবধানে ঝুলতে ঝুলতে এগিয়েছিল ট্রেনের সামনের দিকে। পাসুপার্তু অদ্ভুত সাহসিকতার সাথে লাগেজ গাড়ি এবং ইঞ্জিনের মাঝখানে লোহার রডটা এক হাতে ধরে অপর হাতে 2 গাড়ির সংযোজন শৃঙ্খলটা খুলে দিল। লোহার যে রডটা ইঞ্জিনের সাথে লাগেজ গাড়ি আটকে ছিল সেটা সেই মুহূর্তে ভেঙে গেল। সামনের দিকে বিদ্যুৎ দেখে ছুটে চলল খালি ইঞ্জিন, আর প্রতি মুহূর্তে কমে যেতে লাগলো ট্রেনের গতি। খানিক পরেই সেটা ফোর্ট কিয়ার্ন স্টেশনের কাছে এসে একেবারে অচল হয়ে দাঁড়িয়ে পড়ল। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যেতে দিশা পেল না। যাত্রীরা অনেকে আহত হলেও কারো অবস্থায় তেমন গুরুতর নয়। নিহতদের সংখ্যাও খুব কম। একমাত্র কর্নেল প্রক্টরই একটু বেশি রকম আহত হয়েছে। তাকে ফার্স্ট এইডের জন্য স্টেশনে নিয়ে যাওয়া হলো অন্যান্য আহত যাত্রীদের সাথে। ফিক্সের কাঁধের খানিকটা মাংস ছিঁড়ে গেছে, কিন্তু পাসুপার্তুর কোনো হদিসই পাওয়া গেল না। রানী আউদা তার জন্য কাঁদতে শুরু করলেন। ফগের চোখে পলক নেই। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন তিনি। রানী আউদা কাতর দৃষ্টিতে তাকালেন। সে দৃষ্টির অর্থ বুঝতে পারলেন ফগ। বললেন, জীবিত বা মৃত পাসুপার্তুকে আমি খুঁজে বের করবই। ফগের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আউদা। ফগের সাথে হ্যান্ডশেক করলেন তিনি। পথে একদিন দেরি হলে নিউ ইয়র্কে গিয়ে জাহাজ পাবেন না, এ কথা বলাই ভালো জানা ছিল ফগের। কিন্তু সময় তত পৌঁছে জাহাজ ধরার চেয়ে প্রিয় পাসুপার্তুর সন্ধান করাই কর্তব্যনিষ্ঠ ফগের কাছে বড় হয়ে উঠল। ফোর্ট কিয়ার্নি ছোট একটা দুর্গ। দুর্গের সৈন্যরা গোলমালের আওয়াজ শুনে ইতিমধ্যে স্টেশনে পৌঁছেছে। তাদের কমান্ডারকে ডেকে ফগ বললেন, দেখুন, আমাদের 3 জন যাত্রীর কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। মারা গেছে নাকি তা জানি না, হয়তো ডাকাতের হাতে বন্দী হয়েছে। ওদের সন্ধান চাই আমি। আপনি কি ডাকাতের অনুসরণ করতে পারবেন? কিন্তু তারা কোথায় যে অনুসরণ করব? তাছাড়া দুর্গ খালি রেখে আমি তো এখানে থেকে নড়তে পারি না। ডাকাতরা যদি ফিরে আসে, যদি দুর্গ আক্রমণ করে? 3 জনের জন্য আমি তো আর 50 জনের জীবন বিপন্ন করতে পারি না। আপনার কিন্তু ডাকাতদের পিছু ধাওয়া করাই উচিত। কর্তব্য সম্পর্কে জ্ঞান দান করতে চান নাকি? বেশ, ফগ বললেন, আমি একাই যাব তাহলে। ফিক্স কিন্তু তাতে সায় দিতে পারল না। সে ভাবল, এত দূর অনুসরণ করে শেষটায় ব্যাংক ডাকাতকে হারাতে হবে। না, তা হবে না মিস্টার ফগ। পাসুপার্তুকে ডাকাতদের হাতে ফেলে রেখে যে যাব বলতে চান? আমার মধ্যে কি কৃতজ্ঞতা বলতে কিছুই নেই?
কমান্ডার কি ভাবলেন কে জানে। হঠাৎ তিনি বললেন, আপনি দেখছি সত্যিই একজন বীর, আপনাকে সাহায্য করা উচিত আমার। সৈন্যদের দিকে ফিরলেন তিনি। 30 জন লোক দরকার আমার, কে কে যাবে আমার সাথে, এসো। 30 জনকে বেছে নিয়ে যাত্রার হুকুম দিলেন কমান্ডার। ধীর স্থির প্রবীণ এক অফিসার রইল সেই দলের নেতৃত্বে। আমাকে কি সঙ্গে নেবেন না? ফিক্স জানতে চাইল। আপনি মিসেস আওদার ভার নিলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি, ফগ বললেন। শুকিয়ে গেল ফিক্সের মুখ। এত কষ্ট করে যাকে অনুসরণ করে এতদূর এসেছে, আজ তাকে একা ছেড়ে দিতে হচ্ছে। তীক্ষ্ণ চোখে ফিলিয়াস ফগের দিকে তাকালো সে। দেখল ফগের চোখে মুখে কুটিল কোনো ভাব নেই। তার সরল দৃষ্টির কাছে পরাজয় স্বীকার করল ফিক্স মনে মনে। রানী আওদার দায়িত্ব গ্রহণ করল সে। ব্যাংক নোট ভর্তি ব্যাগটা রানী আওদার হাতে ধরিয়ে দিয়ে যাত্রা শুরু করলেন ফগ। সৈন্যদের বললেন, কাজে যদি সফল হই আপনাদেরকে 1000 পাউন্ড পুরস্কার দেব, প্রতিজ্ঞা করছি। সৈন্যদের নিয়ে একটু বাদেই ফগ দৃষ্টির বাইরে চলে গেলেন। রানী আওদা তখন ওয়েটিং রুমে বসে ভাবছেন মহৎ হৃদয় ফিলিয়াস ফগের কথা। সময় বসে থাকে না কারো জন্য। কুচি বরফ আর কুয়াশার মধ্যে দিয়ে এগিয়ে চলেন ফগ। 3টে বাজল। হঠাৎ শোনা গেল ট্রেনের সিটি। তারপরে দেখা গেল একটা ট্রেনের ইঞ্জিন স্টেশনের কাছে এসে থেমে দাঁড়িয়ে আছে। যে ইঞ্জিনটা ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল পাসোপার্তু, তা অনেক দূর পর্যন্ত ছুটে গিয়েছিল, কিন্তু কয়লা ফুরিয়ে যেতে সেটা দাঁড়িয়ে পড়েছিল এক জায়গায়। আহত ড্রাইভারের জ্ঞান ফিরে এসেছিল আগেই। সেই সাথে সাথে পরিস্থিতি বুঝতে পেরে আবার আগুন জ্বেলে বিচ্ছিন্ন ট্রেনের খোঁজে ফিরে আসতে শুরু করে। ফোর্ট কিয়ানি স্টেশন যাতে পেরিয়ে চলে না যায় সেজন্যই বারবার সিটি বাজাচ্ছিল সে। ইঞ্জিনকে আসতে দেখেই খুশি হয়ে উঠল যাত্রীরা। ট্রেনের সাথে যুক্ত করা হলো ইঞ্জিন। আওদা নতুন গার্ডকে প্রশ্ন করলেন, গাড়ি কখন ছাড়বে? এক্ষুনি। কিন্তু নিখোঁজ যাত্রীরা আর তাদের খোঁজে যারা গেছেন, তা আমি জানি না। সান ফ্রান্সিসকো থেকে গাড়ি আবার আসবে কখন? কাল সন্ধ্যায়। খুব দেরি হয়ে যাবে। সত্যি কি আপনি অপেক্ষা করতে পারবেন না? না, সেক্ষেত্রে তাদের ফেলে আমি ট্রেনে যাব না। ছেড়ে দিল ট্রেন। খুব হতাশ হয়ে পড়ল ফিক্স। তবু ভাবল, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবার তো ট্রেন আসবে। বরফ পড়তেই থাকল। কুয়াশা আরো ঘন হয়ে উঠল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো আরো জোরে জোরে। ক্রমে সন্ধ্যা নামল। অন্ধকার স্টেশনটা ভূতের মতো নিঝুম হয়ে নিশার পড়ে থাকল। কিন্তু ফগ বা সৈন্যদলের কোনো খোঁজই পাওয়া গেল না। ভোরের দিকে আবহাওয়া ভালো হলো খানিকটা, কিন্তু ফগ লাপাত্তা হয়েই রইলেন। সৈন্যদের জন্য চিন্তায় পড়লেন কমান্ডার। বেলা বেড়ে চলল। অবশিষ্ট সৈন্যরা তৈরি হলো অনুসন্ধান শুরু করবে বলে। এমন সময় দূর থেকে ভেসে এলো বন্দুকের আওয়াজ। খানিক পরে ফগ, পাসোপার্তু এবং অন্যান্যরা স্টেশনে এসে উঠল। ডাকাতদের সাথে তাদের দেখা হয়েছিল ফোর্ট কিয়ানি থেকে 10 মাইল দূরে। তারা দূর থেকে পাসোপার্তু আর অন্য 2 জন যাত্রীকে ডাকাতদের সাথে লড়াই করতে দেখতে পেয়েছিলেন। ফগ সৈন্যদের সাহায্যে তাদের 3 জনকে উদ্ধার করেন। পাসোপার্তু ফিক্সকে দেখে প্রশ্ন করল, ট্রেন কোথায়? ট্রেন নেই, চলে গেছে। ফগকে শান্তই দেখালো। গাড়ি আবার পাওয়া যাবে কখন? সন্ধ্যার আগে নয়। কথাটা শুনে ফগ শুধু বললেন, তাই তো। 20 ঘন্টা দেরি হয়ে গেল ফর্গে। পাসোপার্তু দুঃখের সাথে ভাবল, আমার জন্য এই সর্বনাশ হলো মনিবের। ফিক্স বলল, বিলেটের ডাকজাহাজ ধরতে হলে 11 তারিখের আগে নিউ ইয়র্কে পৌঁছানো দরকার আপনার। হ্যাঁ, আপনার মোট 20 ঘন্টা দেরি হয়েছে। যদিও ঠিক সময় অর্থাৎ 11 তারিখে নিউ ইয়র্কে পৌঁছতে পারলে হাতে আপনার 12 ঘন্টা বেশি থাকত। 20 ঘন্টা থেকে 12 ঘন্টা বাদ দিলে থাকে 8 ঘন্টা। এই 8 ঘন্টা দেরিতে যাতে আপনার কোনো ক্ষতি না হয় সেজন্য একটা কাজ করতে রাজি আছেন আপনি? কি কাজ? বরফ পড়ছে, এখন স্লেজ গাড়ি চলবে। একজন লোক বলছিল সে স্লেজ ভাড়া দেবে। ওহ, 100 বার। স্লেজওয়ালার বাড়ির কাছেই। স্লেজ দেখে বেজায় খুশি হলেন ফগ। গাড়িটাতে 5-6 জন লোক ধরে। গাড়ির ঠিক মাঝখান থেকে উপরে উঠেছে একটা মাস্তুল, তাতে বড় একটা পাল ঝুলছে। গাড়ির হালও আছে। গাড়ির মালিক বলল,
পশ্চিম থেকে হাওয়া বেশ জোরে সোরেই বইছে, বরফও জমে গেছে শক্ত হয়ে। ওমাহা স্টেশনে পৌঁছতে মাত্র কয়েক ঘন্টা লাগবে আমাদের। ওখান থেকে নিউ ইয়র্ক, শিকাগোর অনেক ট্রেন পাবেন। বেলা 8টা। তখনই যাত্রার ব্যবস্থা হলো। স্লেজে উঠল সবাই। স্লেজের মালিক পাল তুলে দিল। হাওয়া পেয়ে ফুলে উঠল সেটা। স্লেজ দুলতে লাগলো। তারপর কঠিন বরফের উপর দিয়ে তীর বেগে ছুটতে শুরু করলো। তার গতিবেগ দাঁড়ালো ঘন্টায় 40 মাইল। ওমাহা স্টেশন 200 মাইল দূরে। বেলা 1টার মধ্যেই সেখানে পৌঁছানো যাবে বলে আশা হলো। বেলা 12টার সময় স্লেজওয়ালা পাল নামিয়ে ফেললো, বলল, ওই যে ওমাহা। ফগ দেখলেন কতগুলো বরফ ছাওয়া ঘরদোর দেখা যাচ্ছে দূরে। স্লেজ থামাতেই তারা নামলেন। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শিকাগোর একটা ট্রেনে চেপে বসলেন। 5 মিনিট পরেই ছেড়ে দিল ট্রেন। পরদিন 10 ডিসেম্বর বিকেল 4টের সময় শিকাগোতে পৌঁছেই ফগ শুনলেন এক্ষুনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ট্রেন ছাড়ছে একটা। দলবল নিয়ে ফগ যেই ট্রেনে চড়েছেন অমনি সেটা ছুটতে শুরু করে দিল। পরদিন বেলা 11টায় নিউ ইয়র্কের জাহাজ ঘাটে এসে থামল গাড়ি। ট্রেন থেকে নেমেই তারা জানতে পারলেন লিভারপুলের জাহাজ চায়না মাত্র 45 মিনিট আগে বন্দর ছেড়ে গেছে। কাতর গলায় পাসুপার্তু বলল, হায় হায়। আওদা তো একেবারে মুষড়ে পড়লেন। ফগ কিন্তু একটু বিচলিত বোধ করলেন না। সোজা নিকোলাস হোটেলে এসে উঠলেন তিনি। আওদাকে বললেন, কোনো অবস্থাতেই হতাশ হওয়া উচিত নয়। রাতে কেউ ঘুমোতে না পারলেও ফিলিয়াস ফগের ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। পরদিন 12 ডিসেম্বর ফগের হাতে মোট সময় আছে 9 দিন 13 ঘন্টা 45 মিনিট। জাহাজ ধরা গেলেই ঠিক সময়ের মধ্যেই লন্ডনে পৌঁছে বাজিতে জিততে পারতেন ফগ। এইসব কথা ভেবে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলো পাসুপার্তু। ফগ সবাইকে লক্ষ্য করে বললেন, যতক্ষণ না ফিরি এখান থেকে কেউ নড়বেন না। হাডসন নদীর তীরে এসে হাজির হলেন ফগ। অনেক জাহাজই বন্দর ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেগুলো পালের জাহাজ, সব কলের নয়। ঘুরতে ঘুরতে এসএস হেনরিয়েটা নামে একটা ছোট মতো জাহাজ দেখতে পেলেন তিনি। একটা নৌকোয় চড়ে সেই জাহাজে গেলেন তখনই। ক্যাপ্টেনের সাথে দেখা করে বললেন, আমি ফিলিয়াস ফগ, লন্ডনে বাড়ি। আমি ক্যাপ্টেন আন্দ্রু সিপার্দি। বাড়ি কার দিকে? জাহাজ ছাড়ছেন বুঝি এখনই? এই 1 ঘন্টার মধ্যে বোধে যাচ্ছি। কি মালপত্র নিয়েছেন? কিছু না, খালি জাহাজ, যাত্রীও নেই। ওদের নেইনি, বড় বিরক্ত করে। জাহাজটা কি দ্রুতগামী? 13-14 মাইল যায় 9 ঘন্টায়। আপনি কি দয়া করে আমাদের 4 জনকে লিভারপুলে নিয়ে যেতে পারবেন? ব্যঙ্গ করল ক্যাপ্টেন। লিভারপুল বললে চীন দেশেই নিয়ে যাই। যত্ত সব। যদি প্রচুর টাকা দিই? সাবধান, আমাকে টাকার গরম দেখাবেন না। জাহাজ যদি ভাড়া চাই? আমি ভাড়া দিই না। তবে বিক্রি করেন? না না। ক্যাপ্টেনের জেদ দেখেও নিরাশ হলেন না ফগ। যে করেই হোক আটলান্টিক মহাসাগর পেরিয়ে যেতেই হবে লিভারপুলে। ক্যাপ্টেনকে বললেন, আচ্ছা, আপনি কি আমাকে বোধ নিয়ে যেতে পারেন না? যাত্রী আমি নেই না, নেব না। 500 পাউন্ড দিলে? প্রত্যেক যাত্রীর জন্যে? হ্যাঁ। আপনারা তো 4 জন, তাই না? মাথা চুলকাতে চুলকাতে বলল ক্যাপ্টেন। ভাবল, এক সুযোগেই 2000 পাউন্ড লাভ, অথচ তার 1 পয়সা বাড়তি খরচ নেই। ঠিক 9টায় জাহাজ ছাড়ব। সময় মতো যদি হাজির হতে পারেন জাহাজে জায়গা হবে। 9টার আগেই সবাই এসে চললেন জাহাজে। ঠিক 9টার সময় বোধ যাত্রা করল জাহাজ। ফিক্স তো অবাক, ভাবছে ইংল্যান্ড বাদ দিয়ে কোথায় চলেছি, এর মানে কি? জাহাজে উঠে ফগ বুঝতে পারলেন ক্যাপ্টেনের সাথে নাবিকদের সম্পর্ক তেমন ভালো নয়। প্রচুর টাকা দিয়ে নাবিকদের হাত করে ফেলতে বিশেষ অসুবিধে হলো না তার, এবং নাবিকদের সাহায্য নিয়ে জাহাজে ক্যাপ্টেন সিপার্দিকে তার কেবিনে বন্দি করে ফেললেন তিনি। জাহাজের নতুন ক্যাপ্টেন হলেন তিনি নিজেই, এবং লিভারপুলের দিকে চালাতে শুরু করলেন জাহাজকে। ব্যাপার দেখে ফিক্স একেবারে পাথর। ভাবল, ডাকাতটার সাথে থেকে মরার রাস্তা করেছি। নিশ্চয় সে এখন নিজের গোপন আস্তানে যাচ্ছে। ভাগ্যে কি যে দুর্দশা আছে কে জানে।
ফগের জাহাজ চালানোর দক্ষতা দেখে পাসুপার্ত তো রীতিমতো অবাক। সেদিন 16ই ডিসেম্বর। ইতিমধ্যে মোটামুট 75 দিন কেটে গেছে। এখনও আটলান্টিক মহাসাগর ধরে অনেক দূর পাড়ি দিতে হবে। দুর্ভাগ্য ফগের সাথে সাথেই আছে। জাহাজের ইঞ্জিনম্যান দুঃসংবাদ দিল, কয়লা ফুরিয়ে গেছে। লিভারপুলে যাওয়া সম্ভব নয়। জাহাজে আমরা বোদো যাওয়ার মতোই কয়লা নিয়েছিলাম। ফগ তবুও অশান্ত হলেন না। বললেন, যতক্ষণ কয়লা আছে কাজ চালিয়ে যাও। এই ফাঁকে ভেবে দেখি কি করা যায়। 18 তারিখ। ইঞ্জিনম্যান জানালো, আর এক টুকরো কয়লাও নেই। ক্যাপ্টেন সিপার দিকে নিয়ে এসো এখানে, ফগ হুকুম করল পাসুপার্তুকে। ক্যাপ্টেন কাছে এসে গম্ভীর গলায় ফগকে জিজ্ঞেস করলেন, আমরা এখন কোথায়? লিভারপুল থেকে 770 মাইল দূরে। ক্যাপ্টেন গর্জে উঠল, তবে রে বোম্বেটে? ফগ শান্ত। বললেন, আপনার জাহাজ আমি কিনে নিতে চাই। না, বিক্রি না করলে বাধ্য হয়ে ওটাকে পুড়িয়ে ফেলতে হবে আমার। কি, আমার জাহাজ পুড়িয়ে ফেলবেন? হ্যাঁ, অন্তত উপরের কাঠের সব জিনিসই পোড়াতে হবে। কয়লার জায়গায় কাঠ পুড়িয়ে জাহাজ চালু রাখতে চাই আমি। আমার জাহাজের দাম কত জানেন? চিৎকার করে উঠল ক্যাপ্টেন। 5,000 পাউন্ড। এই ধরুন, আমি 6,000 পাউন্ড দিচ্ছি। ফক তখনই একতারা ব্যাংক নোট স্তম্ভিত ক্যাপ্টেনের পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। কয়লার বদলে জাহাজের শুকনো কাঠগুলো ব্যবহার করা হতে লাগলো। সেদিনই পুড়ে ছাই হয়ে গেল জাহাজের কেবিনগুলো আর ডেকের একাংশ। পরদিন 19শে ডিসেম্বর জাহাজের মাস্তুল আর বড় কাঠগুলো পুড়িয়ে ফেলা হলো। তার পরদিন জাহাজের সব কাঠই পুড়িয়ে ফেলা। বাকি থাকলো শুধু খোলটা। হাতে মাত্র 24 ঘন্টার সময়। এর মধ্যে যেভাবে হোক পৌঁছতে হবে লিভারপুলে। নাবিকেরা প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দূরে কুইন্সটাউনের আলো দেখতে পেয়ে ক্যাপ্টেন বলল, কোনো আশা নেই মিস্টার ফগ, মাত্র কুইন্সটাউন ছাড়ছি আমরা। এখনো অনেক পথ। আপনার কপাল খারাপ। আমি আর কি করব? কুইন্সটাউনের বন্দরে কতক্ষণে পৌঁছব? 3টের আগে নয়। জোয়ার এলে তবে তো। তবে জোয়ার আসুক, শান্ত গলায় বললেন ফগ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হতাশা মানেই তো শেষ। কুইন্সটাউন নামে আমেরিকার ডাক। একটা দ্রুতগামী ট্রেনে তা পাঠানো হয় ডাবলিনে। ডাবলিনে সেই ডাক নিয়ে যাওয়ার জন্য লিভারপুলগামী স্টিমার তৈরি হয়ে থাকে। সে পথে গেলে নির্দিষ্ট সময়ে 12 ঘন্টা আগেই লিভারপুলে পৌঁছানো সম্ভব হবে। তারপর 8:45 পৌঁছানো যাবে লন্ডনে। জাহাজ নোঙর ফেলল কুইন্সটাউনে রাত 1টায়। দেরি না করে ট্রেনে উঠলেন ফগ। লিভারপুলে পৌঁছলেন পরদিন বেলা 11:40। 6 ঘন্টার পথ লন্ডন। ট্রেনও অনেক। ফগ বুঝতে পারলেন তিনিই জিতবেন। আনন্দিত নেচেই উঠল পাসুপার্তু। ঠিক তখনই ফিলিয়াস ফগের কাঁধে হাত রেখে ঘোষণা করল ফিক্স, মিস্টার ফগ, ডাকাতির অপরাধে আমি আপনাকে রাজার নামে গ্রেফতার করছি। ফগ বন্দী হলেন। মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ল। কাস্টম হাউসের একটা কামরায় তাকে বন্দি করে রাখলো ফিক্স। পুলিশ বাধা দিল। তা না হলে ফিক্সকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত পাসুপার্তু। ফগ যখন বাজিতে জিতে গৌরবের স্বর্ণমুকুট মাথায় পড়বেন, ঠিক সেই মুহূর্তে ঘটল সর্বনাশ। 8:45 ঘন্টা সময় তখন আছে। লন্ডন পৌঁছতে 6 ঘন্টার বেশি লাগার কথা নয়। কপাল মন্দ হলে বিনা মেঘে বজ্রপাত হয়। ফগ কিন্তু আগের মতোই শান্ত। তার ঘড়িটা সামনের টেবিলের উপর রেখেছেন। চেয়ে আছেন সেটার দিকে নিষ্পলক দৃষ্টিতে। তারপর তিনি পায়চারি করতে শুরু করলেন। ক্লান্ত হয়ে আবার বসলেন চেয়ারে। ডায়েরিটা বের করে পড়লেন। ডিসেম্বরের 21, শনিবার, লিভারপুল। তার নিচে তিনি লিখলেন, 80 দিনের দিন, বেলা 11:40। ঢং করে বেলা 1টা বাজল কাস্টম হাউসের ঘড়িতে। ফগ দেখলেন তার ঘড়ি 2 মিনিট ফাস্ট। বেলা 2টো হলো। আরও আধ ঘন্টা কাটল। কোনো আশা নেই আর। হঠাৎ খুলে গেল দরজা। রানী আউদা ঘরে ঢুকলেন ফিক্স আর পাসুপার্তুকে সাথে নিয়ে। ফিক্স ব্যাকুল গলায় বলল, মিস্টার ফগ, আমাকে ক্ষমা করুন। এইমাত্র আমরা জানতে পেরেছি আপনি ডাকাত নন। ভুলটা আমারই।
আসল ব্যাংক ডাকাত ধরা পড়েছে। আপনি এখন মুক্ত। ধীর পায়ে ফিক্সের দিকে এগোলেন ফগ। প্রচণ্ড এক ঘুষি খেয়ে পড়ে গেল ফিক্স মেঝেতে। দুর্ভাগ্যই বলতে হবে, স্টেশনে পৌঁছেই ফগ শুনলেন লন্ডনের ট্রেন 2:05 রওনা হয়ে গেছে। তখনই একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করলেন ফগ। প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াতেই ড্রাইভারকে পুরস্কার লোভ দেখিয়ে তাতে চড়ে বসলেন তিনি। চেষ্টার কোনো ত্রুটি করল না ড্রাইভার, কিন্তু ট্রেন স্টেশনে এসে পৌঁছল 8:50। সারা পৃথিবী এক পাক ঘুরে ফগের শেষ পর্যন্ত দেরি হয়ে গেল 5 মিনিট। ক্লাবিয়ান না গিয়ে সোজা বাড়ি ফিরলেন ফগ। এখনো তিনি শান্ত। হেরে গেছেন বাজিতে, কিন্তু সেজন্য কোনো চাঞ্চল্য নেই তার মধ্যে। টাকাগুলো সব খুইয়েছেন। এখন হাতে সামান্য যা আছে তাই দিয়ে কোনো রকমে দিন কাটাতে হবে। রানী আউদাকে বাড়ির একটা অংশ ছেড়ে দিলেন ফগ। পাসুপার্তু শুনেছিল হতাশায় মানুষ আত্মহত্যা করে বসে। ফগ যাতে সেরকম কোনো ভুল না করে বসেন সেজন্য সে সতর্ক হলো। বলা বাহুল্য, বাড়িতে ঢুকেই তার কামরার গ্যাসের বাতি নিভিয়ে দিয়েছিল সে। রাত এলো, সবাই শুয়ে পড়ল। ফগ ঘুমিয়েছেন কিনা জানা গেল না। আউদা সারা রাত কাঁদলেন। ফগের দরজার কাছে বসে জেগে জেগে কাটিয়ে দিল রাতটা পাসুপার্তু। পরদিন ভোরবেলা ফগ ডাকলেন তাকে। মিসেস আউদার নাস্তার ব্যবস্থা করো। তাকে গিয়ে বলো আজ সন্ধ্যায় তার সাথে আমি দেখা করতে চাই। সেদিন রিফর্ম ক্লাবে গেলেন না ফগ। গিয়ে লাভে বা কি? ঘর থেকে বেরিয়ে হলেন না তিনি। পাসুপার্তু সেই বন্ধ ঘরের দরজার সামনে থেকে মুহূর্তের জন্যও নড়ল না। কান সজাগ তার। সন্ধ্যা 7:30 আউদার ঘরে এসে চুল্লির পাশে একটা চেয়ার টেনে বসলেন ফিলিয়াস ফগ। মুখের ভাব দেখে বোঝার কোনো উপায় নেই যে এত বড় একটা বাজিতে তিনি হেরে গেছেন। বললেন, আপনাকে এখানে নিয়ে এসে অন্যায় করেছি, সেজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আউদার হৃদয় চঞ্চল হয়ে উঠল। মৃত্যুর হাত থেকে যিনি বাঁচিয়েছেন তিনিই চাইছেন তার কাছে ক্ষমা। ফগ আবার বললেন, আপনাকে যখন এখানে আসতে বলি তখন আমার প্রচুর টাকা ছিল। সেই টাকার অর্ধেক আপনার জন্য খরচ করার ইচ্ছে ছিল আমার, কিন্তু এখন আমি পথের ফকির। আউদার গলা কান্নায় বুঝে এলো। আমি সবই জানি মিস্টার ফগ। আপনার সাথে ভারী বোঝা হয়ে আসাটাই আমার অন্যায় হয়েছে। সেজন্যই আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার জন্য তো এত দেরি হলো আপনার। যদি আগুনে পুড়ে মরতাম তাহলেই ভালো হতো। আপনার জন্য মোটেও দেরি হয়নি আমার। আপনি খামোখা দুঃখ পাবেন না। আপনি মহৎ ব্যক্তি, তাই সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেছিলেন। আমার দুর্ভাগ্য সব উল্টে পাল্টে দিয়েছে। সে যাই হোক, এখনো আমার যা কিছু অবশিষ্ট আছে সব আপনার হাতে তুলে দিতে চাই। আপনার কি অবস্থা হবে? আপনি নিজের কথা ভাবছেন না? আমার কোনো চাহিদা নেই বলেই সব অবস্থায় আমার কাছে একরকম, কিন্তু আত্মীয় স্বজন কেউ নেই আমার। মিস্টার ফগ, আমার বড় কষ্ট হচ্ছে আপনার কথা ভেবে। দুনিয়াতে একা আপনার দুঃখভার হালকা করবে এমন কেউই নেই। এই যে বড় ভয়ানক জীবন। দুঃখের বোঝা নেবার অংশীদার থাকলে সেই দুঃখ যত ভারীই হোক অনায়াসে বহন করা যায়। চেয়ার ছেড়ে উঠে ডান হাতটা ফগের দিকে বাড়িয়ে দিলেন রানী আওদা। আমি যদি চাই আপনার দুঃখের অংশীদার হতে, আপত্তি করবেন? আপনি কি আমায় আপনার স্ত্রী হিসেবে মর্যাদা দিবেন? চেয়ার ছেড়ে ফগ উঠে দাঁড়িয়েছে ইতিমধ্যে। তার ঠোঁট জোড়া কাঁপছে, চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি ডাকলেন, পাসোপার্তু। ঘরে ঢুকে ফগকে আওদার হাতে ধরে রাখতে দেখে কিছুই বুঝতে বাকি থাকলো না পাসোপার্তুর। গির্জার বিশপকে বিয়ের খবর দিতে হবে এখনই পাসোপার্তু, বললেন ফগ। রাত এখনো বেশি হয়নি। আনন্দে নেচে উঠল পাসোপার্তু। শুভ কাজে আসার সময় অসময় কি? আওদার দিকে তাকালেন ফগ। আওদা সলজ্জ গলায় বললেন, তাই হোক। 17ই ডিসেম্বর আসল চোর ধরা পড়ল এডিনবরায়। সাথে সাথে নতুন করে হইচই উঠল একটা। এতদিন ফিলিয়াস ফগকে ব্যাংক ডাকাত মনে করা হচ্ছিল, সে কলঙ্ক মুছে গেল এখন। এরপর 80 দিনে পৃথিবী ঘোরা নিয়ে আবার শুরু হলো বাজি ধরাধরি। খবরের কাগজে ফের ফগকে নিয়ে আলোচনা বান ডাকল।
21শে ডিসেম্বর, শনিবার। সন্ধ্যা হতেই রিফর্ম ক্লাবের চারিদিকে লোকের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। সবাই বলাবলি করছে আজ ফগের ফেরার দিন। বিকেল বেলায় ক্লাব ঘরে এসে হাজির হয়েছে রিফর্ম ক্লাবের সভ্যরা। 8:20 হলো। আদ্রি স্টুয়ার্ট বললেন 25 মিনিট পরে নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে। কিন্তু কোথায়? মিস্টার ফগে তো দেখা নেই এখনো। লিভারপুলের শেষ ট্রেন কটায় আসে লন্ডনে? প্রশ্ন করলেন ফ্লানাগেন। রেলফ জবাব দিলেন 7:23। পরের ট্রেন 12টার আগে নয়। স্টুয়ার্ট শুরু করলেন, তবেই দেখুন, ফগ যদি 7:23 ট্রেনে আসতেন এতক্ষণে তাকে আমরা এখানে দেখতে পেতাম। তা তিনি আসেননি, সুতরাং আমি জিতেছি বাজিতে। ফলেস্টিন বললেন, এত ব্যস্ত হবার কি আছে? জানেনই তো, ফগ ঘড়ির কাঁটা দেখে সব কাজ করে থাকেন। শেষ মুহূর্তে যদি এসে হাজির হন আমি একটুও অবাক হব না। ওর প্রস্তাবটাই তো একটা মস্ত পাগলামো, বললেন ফ্লানাগেন। র্যালফ বললেন, বেশ, কালকেই তাহলে ব্যারিংয়ের গদি থেকে মিস্টার ফগের টাকাগুলো নিয়ে আসা যাক। ঘড়ি দেখে স্টুয়ার্ট বললেন, আর মাত্র 5 মিনিট। আর কেন সময় দেখা? ফলেস্টিন বললেন, আমরা তো জিতলাম। আসুন এবার খেলা শুরু করা যাক। ওই দেখুন, আরো 2 মিনিট গেল। খেলার জন্য তাস তুলে দিলেন তারা, কিন্তু দেয়ালে ঘড়ির দিক থেকে কারো চোখই যেন নামতে চাইছে না। তাস কাটতে কাটতে রেলফ বললেন, আর 2 মিনিট। বাইরে বিপুল লোকারণ্যে হঠাৎ সাংঘাতিক শোরগোল উঠল। সবাই চমকে উঠলেন। কাপা গলায় বললেন সলিভান, আর 1 মিনিট বাকি। 1, 2, 3, 4, 5, 30 সেকেন্ড কেটে গেল। কোথায় ফগ? 40 সেকেন্ড গেল। ফিলিয়াস ফগ এলেন না। 50 সেকেন্ড গেল। না, এখনো দেখা নেই ফগের। আর মাত্র 10 সেকেন্ড। 1, 2, 3। ফ্লানাগেন গুনতে শুরু করলেন। হইচই তুমুল হয়ে উঠল বাইরে। কিসের এত গোলমাল? ফ্লানাগেন 8 উচ্চারণ করার আগেই হঠাৎ ক্লাব ঘরের দরজা খুলে গেল। উত্তেজনায় উন্মাদ জনতার আগে বিজয়ের বেশে ঘরে ঢুকলেন ফিলিয়াস ফগ। সবাইকে সহাস্য অভিবাদন জানালেন তিনি। তারপর উদাত্ত ভরাট গলায় বললেন, আমি এসেছি। ফগ কি তবে সত্যিই এলেন? অবিশ্বাস্য ভরা চোখে সবাই দেখলেন, হ্যাঁ সত্যি, সত্যি ফিলিয়াস ফগ এসেছেন। পাঠকের বোধহয় স্মরণ আছে, সেদিন রাত 8:05 বিয়ের ব্যবস্থা করার জন্য বিশপের কাছে গিয়েছিল পাসোপার্তু। বিশপের কাছে গিয়ে মিনিট 15 অকারণে বসে থাকতে হলো তাকে, কারণ বিশপ তখন সেখানে ছিলেন না। বিশপের বাড়ি থেকে 8:45 পাগলের মতো ছুটে বেরিয়ে এলো পাসোপার্তু। ছুট ছুট ছুট, এক ছুটে 3 মিনিটের মধ্যে বাড়ি ফিরল সে। রুদ্ধ কণ্ঠে ফগকে বলল, কাল বিয়ে হতে পারে না। কেন? কাল রোববার, না সোমবার, আজ শনিবার। ভুল হয়েছে আপনার। ঠিক 24 ঘন্টা আগে পৌঁছেছি আমরা। এখন হাতে মাত্র 10 মিনিট আছে। চলুন চলুন, এক্ষুনি চলুন। কথা বাড়াবার সুযোগ না দিয়ে ফগকে টানতে টানতে বাইরে বের করে আনলো পাসোপার্তু। একটা ট্যাক্সি ডেকে তাতে চড়ে বসে হুঙ্কার ছাড়ল, রিফর্ম ক্লাব জলদি, হাজার হাজার টাকা বকশিস। এরকম ভুল ফগের হলো কেন? তিনি কি তবে দিন গুনতেই ভুল করেছিলেন? খুব সোজা এর জবাব। নিজের অজ্ঞাত সারেই তিনি একটু একটু করে 24 ঘন্টা সময় এগিয়ে গিয়েছিলেন। লন্ডন থেকে যাত্রা করে সারাক্ষণ তিনি পূব দিক থেকে এসেছেন, সুতরাং মোটমাট একদিন বেড়ে গিয়েছে। তিনি যদি পশ্চিম দিকে যেতেন তাহলে একদিন পিছিয়ে পড়তে হতো তাকে। সারাক্ষণ পূব দিকে গেছেন বলেই প্রত্যেক ডিগ্রিতে প্রতিদিন 4 মিনিট করে ছোট হচ্ছিল। তার মানে 360 ডিগ্রিতে মোট 24 ঘন্টা ছোট হয়েছিল। তাই তিনি 24 ঘন্টা এগিয়েছিলেন। ব্যাপারটাকে আরো পরিষ্কার করতে হলে বলতে হয়, তিনি পূব দিকে চলতে চলতে মোট 80 বার মাথার উপর দেখেছিলেন সূর্যকে, এবং ঠিক সেইটুকু সময়ের মধ্যেই লন্ডনে বসে তার বন্ধুরা সূর্যকে দেখেছিলেন 79 বার। একদিনে গন্ডগোল এতেই হয়েছিল। ফিলিয়াস ফগের গলায় ঝুলছে এখন জয়মাল্য।
তিনি বাজিতে জিতেছেন, তাই বাজির গল্পও শেষ। গল্পের আসর বা ইউকিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুলবার্নি লেখা গল্প ৮০ দিনে বিশ্বভ্রমণ। আজ ছিল আমাদের এই গল্পের শেষ পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে নতুন কোনো গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।